আজকের ভিডিওটিতে বিবিএ চতুর্থ বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বইয়ের রয়্যালটি অ্যাকাউন্টস অধ্যায় হতে একটি অঙ্ক সমাধান করা হয়েছে। এই ভিডিওটি হচ্ছে আমাদের রয়্যালটি অ্যাকাউন্টস অধ্যায়ের পঞ্চম ভিডিও। এর আগে এই অধ্যায় হতে আরও 4টি ভিডিওতে 4টি অঙ্ক সমাধান করা হয়েছে। আমাদের আগের 4টি ভিডিও গুড কোয়েশ্চেনের অঙ্ক ছিল এবং আগে যে 4টি অঙ্ক সমাধান করা হয়েছে সেই ভিডিওগুলোর লিঙ্ক আমাদের এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমরা সেখান থেকে আগের ভিডিওটি দেখে নিতে পারবো। লিমা কোলিয়ারি কোম্পানি লিমিটেড took lease of a coal mine for 25 years from January 1, 2014 at a royalty of Taka 3 per ton of coal raised. Lima Colliery Company Limited took lease of a coal mine. লিমা কোম্পানি লিমিটেড একটি কয়লার খনি ইজারা নিয়েছে ফর 25 ইয়ার্স 25 বছরের জন্য ফ্রম জানুয়ারি 1, 2014 at a royalty of টাকা 3 per ton of coal raised. জানুয়ারি 1, 2014 সাল হতে প্রতি টন কয়লা উত্তোলনের জন্য 3 টাকা রয়্যালটি হিসেবে। The lease provided for a minimum rent of টাকা 20,000 for the first year. এই লিজের সর্বনিম্ন ভাড়া হচ্ছে প্রথম বছরের জন্য 20,000 টাকা, টাকা 30,000 ফর সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছরের জন্য হচ্ছে 30,000 টাকা, অ্যান্ড টাকা 40,000 ফর থার্ড অ্যান্ড অনওয়ার্ডস, তৃতীয় বছর এবং তার পরবর্তী বছরগুলোর জন্য হচ্ছে 40,000 টাকা। The lessor had given the right to recoup the short workings within the first 5 years of the lease. The lessor ইজারাদাতা had given the right অধিকার দিয়েছে recoup the short workings ঘাটতিসমূহ পূরণ করার জন্য within the first 5 years of lease ইজারার প্রথম 5 বছরের মধ্যে। অর্থাৎ কোনো শর্ট ওয়ার্কিংস বা ঘাটতি যদি থাকে সেটা ইজারা গ্রহণের প্রথম 5 বছরের মধ্যেই পূরণ করা যাবে। এর পরবর্তীতে কোনো শর্ট ওয়ার্কিংস থাকলে সেটা আর রিকুপ করা যাবে না। The outputs of the colliery during the first 6 years of the lease are as follows. প্রথম 6 বছরে যে পরিমাণ কয়লা উত্তোলন করা হয়েছে সেটা নিম্নরূপ। 2014 7,000 টন 7,000 টন, 2015 হচ্ছে 10,000 10,000 টন, 2016 10,000 10,000 টন, 2017 হচ্ছে 8,000 8,000 টন, 2018 17,000 17,000 টন এবং 2019 হচ্ছে 7,000 টন। এরপরে নিচে রেকর্ড বলে দেওয়া আছে প্রিপেয়ার নেসেসারি লেজার অ্যাকাউন্টস ফ্রম দ্য অ্যাবভ মেনশন ট্রানজিশন ইন দ্য বুকস অফ লিমা কোম্পানি লিমিটেড। লিমা কোম্পানি লিমিটেডের বইতে আমাদের প্রয়োজনীয় খতিয়ান হিসাবসমূহ প্রস্তুত করতে হবে। তাহলে এই অধ্যায়ের ক্ষেত্রে আমাদের মূলত যে খতিয়ানগুলো প্রস্তুত করতে হয় সেটা হচ্ছে একটা হচ্ছে রয়্যালটি এক্সপেন্সের জন্য, অপরটি হচ্ছে ল্যান্ড লটের জন্য এবং আরেকটি যে খতিয়ান প্রস্তুত করতে হয় সেটা হচ্ছে শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্টের জন্য। এই তিনটি খতিয়ান প্রস্তুত করার আগে আমাদেরকে অ্যানালাইসিস অফ রয়্যালটি প্রস্তুত করতে হয়। অ্যানালাইসিস অফ রয়্যালটি প্রস্তুত করার পরে আমরা আমাদের খতিয়ানগুলো প্রস্তুত করতে পারি। আমরা নিচে এসে প্রথমে অ্যানালাইসিস অফ রয়্যালটিটা প্রস্তুত করেছি ইন দি বুকস অফ লিমা কোম্পানি লিমিটেড অ্যানালাইসিস অফ রয়্যালটি। আমরা অ্যানালাইসিস অফ রয়্যালটি করার জন্য একটা টেবল তৈরি করেছি। প্রথমে ইয়ারের জন্য গণ নিলাম, এরপর হচ্ছে আউটপুট টনস, আউটপুট টনসের পরবর্তী কলামটি হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালটিস, এরপর নিলাম মিনিমাম রেন্ট, মিনিমাম রেন্টের পরবর্তী কলামটি হচ্ছে শর্ট ওয়ার্কিংস এবং শর্ট ওয়ার্কিংসের জন্য আমরা 4টি কলাম করেছি সাব কলাম। প্রথমটি হচ্ছে সাফার্ট, এরপর হচ্ছে রিকোপ, পরবর্তীটা হচ্ছে রিটার্ন অফ, এরপরটা হচ্ছে সিএফ এবং লাস্ট যে কলামটি আছে সেটা হচ্ছে অ্যামাউন্ট পেয়েবল, অর্থাৎ ল্যান্ডলর্ডকে যে পরিমাণ টাকা পরিশোধ করতে হবে সেটি হচ্ছে অ্যামাউন্ট পেয়েবল। আমরা ইয়ারের করে আমাদের ইয়ার রয়েছে 14 থেকে 2019 পর্যন্ত ইয়ারগুলো রয়েছে, তাই আমরা ইয়ারের করে 14 15 2016 2017 2018 2019 তুলে ফেলেছি। এরপর হচ্ছে আমাদের আউটপুট টনস, আমাদের প্রথম বছরের আউটপুট টনস হচ্ছে 7,000 সেটা লিখলাম, এর পরবর্তী বছরে হচ্ছে 10,000, 2016 সালেও 10,000, তাই আমরা 15 16 2 বছরে 10,000 10,000 করে লিখেছি। 17তে হচ্ছে 8,000, তাই আমরা 2017 সালে এসে 8,000 টনস লিখলাম। 2018 সালে হচ্ছে 17,000 টনস, 2019 সালে হচ্ছে 7,000 টনস। আমরা 2018 সালে 17,000, 2019 সালে 7,000 টনস লিখেছি। ইয়ার এবং আউটপুট টনস পূরণ করলাম। এবার হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালটিস। আমাদের প্রশ্নে উল্লিখিত রয়েছে প্রতি টন রয়্যালটিস হবে 3 টাকা করে। রয়্যালটি অফ টাকা 3 পার টন অফ কোল রেস্ট, অর্থাৎ যে পরিমাণ কয়লা উত্তোলন করা হবে তার উপর 3 টাকা হারে রয়্যালটি দিতে হবে। সেই হিসেবে আউটপুট টনস 2014 সালে 7,000, সেটাকে 3 দিয়ে গুণ করলে হয় 21,000, 10,000কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 30,000 এবং 2016 সালেও 10,000কে 3 দিয়ে গুণ করলে 30,000 আসতেছে। 8,000কে 3 দিয়ে গুণ করলে আসবে 24,000, 17,000কে 3 দিয়ে গুণ করলে আসবে 51,000, 7,000কে যখন 3 দিয়ে গুণ করবে তখন 3 সাথে 21,000 আসবে।
আমাদের এর পরবর্তী কলামটা হচ্ছে মিনিমাম রেন্ট। আমাদের মিনিমাম রেন্ট কি পরিমাণ হবে সেটা প্রশ্নে লিখিত রয়েছে। দি লিজ প্রোভাইডেড ফর এ মিনিমাম রেন্ট অফ টাকা 20,000 ফর দ্য ফার্স্ট ইয়ার। প্রথম বছরের জন্য মিনিমাম রেন্ট হচ্ছে 20,000 টাকা। আমাদের প্রথম বছর হচ্ছে 2014, সে বছরের মিনিমাম রেন্ট 20,000। এরপরে বলা আছে টাকা 30,000 ফর সেকেন্ড ইয়ার। দ্বিতীয় বছরের মিনিমাম রেন্ট বলে দেওয়া আছে 30,000। তারপরে বলে দেওয়া আছে এন্ড টাকা 40,000 ফর থার্ড ইয়ার এন্ড অনওয়ার্ডস। তৃতীয় বছরে 40,000 এবং তার পরবর্তী বছরগুলোতেও 40,000 হবে। তাই আমরা তৃতীয় বছরে মিনিমাম রেন্ট 40,000 এবং এর পরবর্তী যে বছরগুলো রয়েছে সে বছরগুলোতেও মিনিমাম রেন্ট 40,000 টাকা বসিয়ে দিয়েছি। আমাদের ইয়ার আউটপুট টার্মস, অ্যাকচুয়াল রয়্যালটিস এবং মিনিমাম রেন্টের কলাম সম্পন্ন করলাম। এখন আমরা শর্ট ওয়ার্কিংসের কোডটা করব। আমাদের প্রথম বছরে যদি দেখা যায় আমাদের অ্যাকচুয়াল রয়্যালটিস হচ্ছে 21,000 কিন্তু মিনিমাম রেন্ট হচ্ছে 20,000। অ্যাকচুয়াল রয়্যালটিস বেশি হলে কোনো শর্ট ওয়ার্কিংস থাকে না, তাই শর্ট ওয়ার্কিংসের করে কিছুই বসে নাই, আমরা অ্যামাউন্ট পেয়েবলের করে 21,000 টাকা বসিয়ে দিলাম। এরপরে দ্বিতীয় বছরে অ্যাকচুয়াল রয়্যালটিস 30,000, মিনিমাম রেন্টও 30,000, দুইটাই সমান, এখানেও কোনো শর্ট ওয়ার্কিংস থাকবে না। এরপরে তৃতীয় বছরে অর্থাৎ 2016 সালে আমাদের অ্যাকচুয়াল রয়্যালটিস হচ্ছে 30,000 কিন্তু মিনিমাম রেন্ট হচ্ছে 40,000। আমাদের মিনিমাম রেন্ট থেকে অ্যাকচুয়াল রয়্যালটিস কম হওয়ার কারণে সাফার্ট হয়েছে 10,000। আমরা সিএফ এর করে 10,000 বসালাম, অ্যামাউন্ট পেয়েবল হচ্ছে 40,000। এরপর চতুর্থ বছর 2017 সালে আমাদের অ্যাকচুয়াল রয়্যালটিস হচ্ছে 24,000 এবং মিনিমাম রেন্ট হচ্ছে 40,000। অ্যাকচুয়াল রয়্যালটিস কম হওয়ার কারণে 16,000 কাটতে হয়েছে, তাই আমরা সাফার্টের করে 16,000 বসিয়েছি। আমাদের আগে থেকে 10,000 সাফার্ট ছিল, নতুন করে 16,000 সাফার্ট হয়েছে, মোট 26,000, অ্যামাউন্ট পেয়েবলের করে 24,000 বসিয়ে দিয়েছি। 2018 সালের যদি আমরা খেয়াল করে দেখি আমাদের অ্যাকচুয়াল রয়্যালটিস হচ্ছে 51,000 টাকা কিন্তু মিনিমাম রেন্ট হচ্ছে 40,000 টাকা। আমাদের 11,000 টাকার উৎপাদন বেশি হয়েছে, সে 11,000 টাকাকে আমরা রিকুপ করব। 11,000 টাকাকে রিকুপ করার পরে আমাদের যে রাইট প্রদান করা হয়েছিল অর্থাৎ শর্ট ওয়ার্কিংসের ক্ষেত্রে সেটি হচ্ছে দি লেজার হ্যাড গিভেন দ্য রাইট রিকুপ দ্য শর্ট ওয়ার্কিংস উইথ ইন দি ফার্স্ট 5 years of the lease, অর্থাৎ লিসের প্রথম 5 বছর পর্যন্ত শর্ট ওয়ার্কিংসগুলোকে রিকুপ করা যাবে। সেই হিসেবে যদি আমরা দেখতে চাই 2014, 2015, 2016, 17, 18, 2014, 15, 16, 17, 18 আমরা এই 5 বছর পর্যন্ত রিকুপ করতে পারবো। এই 5 বছরের মধ্যে যদি রিকুপ করতে না পারি আমাদের যে শর্ট ওয়ার্কিংসগুলো থাকবে সবগুলোকে রিটার্ন অফ করে দিতে হবে। আমাদের 26,000 টাকার শর্ট ওয়ার্কিং ছিল, সেখান থেকে আমরা 11,000 টাকা রিকুপ করেছি। অবশিষ্ট যে 15,000 টাকা থাকবে সেটাকে আমাদের রিটার্ন অফ করে দিতে হবে। তাই 26,000 থেকে 11,000 রিকুপ করেছি, 15,000 টাকা রিটার্ন অফ করেছি, 40,000 টাকা অ্যামাউন্ট পেয়েবলে বসিয়ে দিলাম। এরপর হচ্ছে 2019 সালে আমাদের অ্যাকচুয়াল রয়্যালটিস হচ্ছে 21,000, মিনিমাম রেন্ট হচ্ছে 40,000। সেই হিসেবে 19,000 টাকা সাফার্ট হচ্ছে। আমাদের শর্তের মধ্যে বলে দেওয়া আছে রিকুপ করা যাবে প্রথম 5 বছর পর্যন্ত, এর পরবর্তীতে আর কোনো টাকা রিকুপ করা যাবে না। তাই আমরা এই সাফার্টের টাকাটাকে সিএফ এ না গিয়ে যে বছরেরটা সে বছরে রিটার্ন অফ করে দিয়েছি এবং অ্যামাউন্ট পেয়েবলে 40,000 টাকা বসিয়ে দিলাম। আমাদের অ্যানালাইসিস অফ রয়্যালটি শেষ করেছি, এখন আমরা আমাদের মূল যে কাজ সেটিতে চলে যাব। আমাদের মূল রিকোয়ারটি হচ্ছে নেসেসারি লেজার অ্যাকাউন্ট প্রস্তুত করা। নেসেসারি লেজার অ্যাকাউন্ট প্রস্তুত করতে গেলে আমাদের রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্ট করতে হবে, ল্যান্ডলট অ্যাকাউন্ট করতে হবে এবং শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট করতে হবে। আমরা প্রথমে রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্টটি প্রস্তুত করব। রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্ট প্রস্তুত করে একেবারে সোজা। এখানে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের অ্যাকচুয়াল রয়্যালটিসে কি পরিমাণ টাকা রয়েছে। আমাদের যে বছরে অ্যাকচুয়াল রয়্যালটিসে যে পরিমাণ টাকা থাকবে সেটাকে আমরা একবার ডেবিট পাশে বসিয়ে দিব, একবার ক্রেডিট পাশে বসিয়ে দিব। এখানে ডেবিট এবং ক্রেডিটে কোনো ব্যালেন্স বের হয়ে আসবে না, উভয় পাশের টাকা সমান হবে। আমরা যখন এই টাকাটা ডেবিট পাশে বসাবো অর্থাৎ রয়্যালটি এক্সপেন্সকে ডেবিট করব তখন তার বিপরীতে ল্যান্ডলট থাকে। তাই আমরা যখন ডেবিট পাশে টাকাটা বসাবো তখন তার বিপরীতে ল্যান্ডলট বসাতে হবে। আবার যখন রয়্যালটি এক্সপেন্সকে ক্রেডিট করি তখন তার বিপরীতে প্রোডাকশন থাকে। তখন রয়্যালটি এক্সপেন্সের টাকা যখন কতিয়ে এনে ক্রেডিট পাশে বসাবো তখন তার বিপরীতে প্রোডাকশন বসাতে হবে। আমাদের 2014 সালে অ্যাকচুয়াল রয়্যালটিস 21,000 টাকা, আমরা ল্যান্ডলট বলে ডেবিট পাশে 21,000 টাকা লিখেছি, ক্রেডিট পাশে প্রোডাকশন বলে 21,000 টাকা লিখেছি, দুইটা দিয়ে বন্ধ করে দিয়েছি। 2015 সালে হচ্ছে 30,000 টাকা, 2016 30,000, 17 হচ্ছে 24, 18 তে 51,000, 19 21,000 টাকা। যে বছরে যত টাকা অ্যাকচুয়াল রয়্যালটিস আছে সেই বছরে তত টাকা একবার ডেবিট পাশে একবার ক্রেডিট পাশে আমরা লিখে দিয়েছি। লিখে দেওয়ার পরে ডেবিট পাশের টাকাটার নাম দিয়েছি ল্যান্ডলট অর্থাৎ বিপরীত হিসাবটা লিখেছি, ক্রেডিট পাশে যেটা দিয়েছি সেটা হচ্ছে প্রোডাকশন, এখানেও বিপরীত হিসাবটা লিখেছি যেহেতু আমরা খতিয়ান করতেছি। আমাদের রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্ট করতে গেলে জাস্ট এই কাজটুকুই করতে হবে, এর চেয়ে আর বেশি কিছু করতে হবে না। এখন আমরা চলে যাব আমাদের ল্যান্ডলট অ্যাকাউন্টে। নিচে এসে আমরা ল্যান্ডলট অ্যাকাউন্টের খতিয়ান করার জন্য করতে নিচ্ছি ডেট এক্সপ্লেনেশন টাকা, ডেট এক্সপ্লেনেশন টাকা। আমাদের
2014 সালে অ্যানালাইসিস অফ রয়্যালটি যদি ক্যালকুলেট করে দেখি, আমাদের অ্যাকচুয়াল রয়্যালটিস 21,000 এবং অ্যামাউন্টও পে করেছে 21,000। সেই হিসেবে আমাদের প্রথম চাবেদা হবে রয়্যালটি এক্সপেন্স ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট, টাকা হবে 21,000 টাকা, এবং দ্বিতীয় চাবেদা হবে ল্যান্ডলর্ড ডেবিট ব্যাংক ক্রেডিট। সেই হিসেবে 21,000 টাকা ল্যান্ডলর্ডের একবার ডেবিট পাশে বসবে আর একবার ক্রেডিট পাশে বসবে। আমরা প্রথমে রয়্যালটি এক্সপেন্সকে ডেবিট করে ল্যান্ডলর্ডকে ক্রেডিট করেছি, তাই আমাদের ক্রেডিট পাশে রয়্যালটি এক্সপেন্স বলে 21,000 টাকা বসিয়েছি। আবার সম পরিমাণ টাকা আমরা পে করেছি, পে করলে সেটা ব্যাংক বলে লিখতে হয়, ব্যাংক বলে 21,000 টাকা পে করে দিয়েছি, উভয় পাশে 21,000 টাকা যোগফল নিচে নামিয়ে দিলাম। এবার যাবো 2015 সালের অ্যানালাইসিস অফ রয়্যালটিতে। আমাদের 2015 সালেও একই অবস্থা, কোনো শর্ট ওয়ার্কিং সিন নাই, তাই আমাদের মিনিমাম রান 30,000, অ্যামাউন্টও পে করেছি 30,000, তাই আমাদের একবার ডেবিট পাশে বসাতে হবে আর একবার ক্রেডিট পাশে বসাতে হবে। আমরা প্রথমে ক্রেডিট পাশে রয়্যালটি এক্সপেন্স বলে 30,000 টাকা বসিয়েছি, এরপরে টাকাটা পরিশোধ করে দিয়েছি, পরিশোধ করলে ব্যাংক বলে ডেবিট পাশে 30,000 টাকা বসিয়েছি। যখন প্রথম জাবেদা প্রদান করব, সেই জাবেদায় রয়্যালটি এক্সপেন্স ডেবিট হয়ে তার বিপরীতে ল্যান্ডলর্ড ক্রেডিট হয়, যদি শর্ট ওয়ার্কিংস থাকে সেটাও ডেবিট হয়। আবার যখন ল্যান্ডলর্ডকে টাকা পরিশোধ করি তখন ল্যান্ডলর্ড ডেবিট হয়ে ব্যাংক ক্রেডিট হয়, সেজন্য একবার ক্রেডিট পাশে বসতেছে আর একবার ডেবিট পাশে বসতেছে। এরপর যাব 2016 সাল। আমাদের 2016 সালের মধ্যে দেখা যাচ্ছে আমাদের উৎপাদন হয়েছিল 30,000 এবং সাফার শর্ট ওয়ার্কিংস রয়েছে 10,000 এবং অ্যামাউন্ট পে করেছি 40,000। তাই আমরা যখন ক্রেডিট পাশে লিখবো তখন রয়্যালটি এক্সপেন্স বলে 30,000 টাকা লিখতে হবে, শর্ট ওয়ার্কিংস বলে 10,000 টাকা লিখতে হবে, যেহেতু আমাদের 30,000 টাকা উৎপাদন হয়েছিল, 10,000 টাকার কাটতি ছিল। 30,000 10,000 যোগ করে দিলে 40,000 এবং সে টাকা আমাদের পরিশোধ করতে হয়েছে, অর্থাৎ 40,000 টাকা পরিশোধ করতে হয়েছে। যে টাকাটা পরিশোধ করবো সেটা আমরা ব্যাংক বলে ডেবিট পাশে 40,000 টাকা লিখে দিয়েছি। এ পাশে ক্রেডিট পাশে যুগফল 40,000 টাকা নামিয়ে দিলাম, ডেবিট পাশেও যুগফল 40,000 টাকায় নামিয়ে দিলাম। এবার যাব আমরা 2017 সালে। আমরা যদি 2017 সালে খেয়াল করে দেখি, আমাদের 2017 সালে অ্যাকচুয়াল রয়্যালটিস 24,000, ঘাটতি আছে 16,000, অ্যামাউন্ট পে করেছি 40,000। তাহলে 24,000 এবং 16,000 এই দুইটা টাকা আমাদের ক্রেডিট পাশে বসাতে হবে, 40,000 টাকা যেটা পে করেছি সেটা ডেবিট পাশে বসাতে হবে। তাই 2017 সালে এসে আমরা রয়্যালটি এক্সপেন্স বলে ক্রেডিট পাশে 24,000 টাকা বসিয়েছি, শর্ট ওয়ার্কিংস বলে ক্রেডিট পাশে 16,000 টাকা বসিয়েছি। 24,000 16,000 যোগ করে দিলে 40,000 চলে আসে, আমরা 40,000 টাকা পে করেছি, 40,000 টাকা ডেবিট পাশে বসিয়ে এরপর যুগফল নিচে নামিয়ে দুইটান দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার দেখবো 2018 সালে। আমাদের 2018 সালে দেখা যাচ্ছে 51,000 টাকা আমাদের অ্যাকচুয়াল রয়্যালটি ছিল। 51,000 টাকা আমাদের প্রকৃত উৎপাদন হলেও আমরা ল্যান্ডলর্ডকে 51,000 টাকা পরিশোধ করি নাই, আমরা 40,000 টাকা পরিশোধ করেছি, বাকি 11,000 টাকা রিকুপ করে দিয়েছি। যদি রিকুপ করা হয় সেটা ডেবিট পাশে বসাতে হয়, তাই আমরা ডেবিট পাশে শর্ট ওয়ার্কিংস বলে 11,000 টাকা বসিয়েছি, আমাদের উৎপাদন হয়েছিল 51,000 টাকা, রয়্যালটি এক্সপেন্স বলে ক্রেডিট পাশে 51,000 টাকা বসিয়েছি। অবশিষ্ট যে 40,000 টাকা আছে সেটা আমরা পে করেছি, ব্যাংক বলে 40,000 টাকা বসালাম। 11,000 40,000 যোগ করলে 51,000, রয়্যালটি এক্সপেন্সের দিকে 51,000 চলে আসে। এবার যাব 2019 সালে। আমাদের 2019 সালের অ্যানালিসিস অফ রয়্যালটি থেকে দেখা যাচ্ছে আমাদের মিনিমাম রান 40,000 ছিল, কিন্তু প্রকৃতপক্ষে উৎপাদন হয়েছে 21,000, ঘাটতি রয়েছে 19,000 এবং অ্যামাউন্ট পে করেছি 40,000। তাই আমরা 2019 সালে ক্রেডিট পাশে এসে রয়্যালটি এক্সপেন্স বলে 21,000 বসিয়েছি, শর্ট ওয়ার্কিংস বলে 19,000 বসিয়েছি, 21,000 19,000 যোগ করলে 40,000, ব্যাংক বলে 40,000 বসিয়েছি। যেহেতু 40,000 টাকা আমরা পরিশোধ করেছি, 40,000 টাকা নিচে নামিয়ে দিয়ে দুইটান দিয়ে বন্ধ করে দিচ্ছি, 21,000 19,000 যোগ করে 40,000 টাকা নিচে নামিয়ে দুইটান দিয়ে বন্ধ করে দিয়েছি। আমাদের ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট করা হয়ে গেল। এবার যাব শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্টে। আমাদের শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্টটাও অ্যানালাইসিস অফ রয়্যালটি থেকেই প্রস্তুত করতে হবে। আমাদের অ্যানালাইসিস অফ রয়্যালটি অ্যাকাউন্ট যদি খেয়াল করে দেখি, আমাদের 2014 2015 এই 2 বছরের মধ্যে আমাদের কোনো ধরনের শর্ট ওয়ার্কিংস ছিল না। যে শর্ট ওয়ার্কিংসের সৃষ্টি হয়েছে সেটা 2016 সাল থেকেই সৃষ্টি হয়েছে। যদি শর্ট ওয়ার্কিংস সৃষ্টি হয় তাহলে সেটাকে আমাদের শর্ট ওয়ার্কিংসের ডেবিট পাশে লিখতে হয় এবং তার বিপরীতে ল্যান্ডলর্ড লিখতে হয়। তাহলে 2016 সালে আমরা শর্ট ওয়ার্কিংস পাচ্ছি 10,000 টাকার। আমরা শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্টের ডেবিট পাশে ল্যান্ডলর্ড বলে 10,000 টাকা লিখেছি, এখানে আর কোনো জাবেদা হচ্ছে না, তাই ক্রেডিট পাশ শেষে 2016 সালে ব্যালেন্স সিডি বলে 10,000 টাকা লিখেছি, উভয় পাশে যুগফল 10,000 টাকা নিচে নামিয়ে দিয়ে দুইটান দিয়ে বন্ধ করে দিলাম। যেটা 2016 সালে ব্যালেন্স সিডি সেটা 2017 সালে গিয়ে ব্যালেন্স বিডি হয়ে যাবে। আমাদের 2017 সালে ব্যালেন্স বিডি 10,000 টাকা আছে সেটা লিখলাম। এরপর আমরা 2017 সালের অ্যানালাইসিস অফ রয়্যালটি অ্যাকাউন্টটা দেখব। আমাদের 2017 সালের অ্যানালাইসিস অফ রয়্যালটি অ্যাকাউন্ট দেখলে আমরা দেখতে পাচ্ছি 2017 সালেও 16,000 টাকার ঘাটতি সৃষ্টি হয়েছে। ঘাটতি সৃষ্টি হলে সেটাকে ডেবিট পাশে লিখতে হয় এবং নাম দিতে হয় ল্যান্ডলর্ড। তাই আমরা ব্যালেন্স বিডি নিচে ল্যান্ডলর্ড বলে 16,000 টাকা লিখেছি। 10,000 আর 16,000 যোগ করলে 26,000 টাকা যোগফল আসে। আমাদের ক্রেডিট পাশে কোনো টাকা না থাকার কারণে আমরা 2017 সালে ব্যালেন্স সিডি বলে 26,000 টাকা লিখে দিয়েছি।
এরপরে যেটা 2017 সালের জন্য ব্যালেন্স সিডি, সেটা 2018 সালে এসে ব্যালেন্স বিডি হয়ে যাবে। আমাদের 2018 সালে ব্যালেন্স বিডি হচ্ছে 26,000 টাকা। এরপরে 2018 সালের অ্যানালাইসিস অফ রয়্যালটি অ্যাকাউন্ট থেকে দেখতে পাচ্ছি আমরা 11,000 টাকা রিকুভ করেছি, 15,000 টাকা রিটেন অফ করেছি। রিকুভ এবং রিটেন অফ করলে শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্টেড ক্রেডিট পাশে লিখতে হয়, যে টাকাটা রিকুভ করে তার পরিবর্তে ল্যান্ডলর্ড লিখতে হয়, এবং যেটা রিটেন অফ করে সেটার পরিবর্তে ইনকাম সামারি লিখতে হয়। তাই আমরা 2018 সালের শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্টের এসে ক্রেডিট পাশে ল্যান্ডলর্ড বলে যেটা 11,000 টাকা রিকুভ করেছি সেটা লিখেছি, এবং ইনকাম সামারি বলে যে 15,000 টাকা রিটেন অফ করেছি সেটা লিখলাম। তাহলে 11,000 15,000 যোগ করলে 26,000, আমাদের ডেবিট পাশে যোগফল আসে 26,000, উভয় দিকে যোগফল সমান হওয়ার কারণে কোনো ব্যালেন্স বের হয়ে আসলো না। এবার দেখব 2019 সালের অ্যানালাইসিস অফ রয়্যালটি যদি আমরা খেয়াল করে দেখি 19,000 টাকা সাফার ছিল, আবার 19,000 টাকা রিটার্ন অফ করা হয়েছে। আমাদের যখন সাফার থাকবে তখন সেটা ডেবিট পাশে লিখতে হবে, নাম দিতে হবে ল্যান্ডলর্ড, আমরা ল্যান্ডলর্ড বলে 19,000 টাকা লিখেছি। আবার যে 19,000 টাকা রিটার্ন অফ করে দিয়েছে সেটা ক্রেডিট পাশে লিখতে হবে, নাম দিতে হবে ইনকাম সামারি। তাই আমরা ক্রেডিট পাশে এসে ইনকাম সামারি বলে 19,000 টাকা লিখেছি। উভয় পাশের যোগফল সমান হওয়ার কারণে এখানে কোনো ব্যালেন্স বের হয়ে আসলো না। আমাদের যোগফল 19,000 টাকা লিখে দুইটা দিয়ে বন্ধ করে দিয়েছি। এই রয়্যালটি অ্যাকাউন্টস অধ্যায়ের যদি নেসেসারি লেজার অ্যাকাউন্টস প্রস্তুত করতে বলে, আমাদের 3টি লেজার অ্যাকাউন্টই প্রস্তুত করতে হয়। একটি হচ্ছে আমাদের রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্ট, অপরটি হচ্ছে ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট, এবং শেষ যেটা করি সেটা হচ্ছে শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টগুলো করতে গেলে অবশ্যই আমাদের জাবেদা সম্পর্কে ভালো এবং স্পষ্ট ধারণা থাকতে হবে। আমাদের এই অধ্যায়ের প্রথম 2 ভিডিও পার্ট 1 এবং পার্ট 2-তে জাবেদাগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। জাবেদা সম্পর্কে যাদের এখনো স্পষ্ট ধারণা নাই, আমরা আগের 2টি ভিডিও পার্ট 1 পার্ট 2 দেখে নিলে জাবেদা সম্পর্কে ভালো একটি ধারণা পাবো, এবং জাবেদাগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে আমাদের এখানে যে অ্যাকাউন্টসগুলো করতে হবে আমরা সহজে অ্যাকাউন্টগুলো সম্পন্ন করতে পারবো।